শেষ পর্যন্ত যে আপনারা নামাইতে পারলেন এজন্য এই অর্গানাইজেশন বাংলাদেশ সেন্ট্রিক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ককে ধন্যবাদ। এবং এখনো পর্যন্ত যারা লম্বা সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন, তারপরে আমার বক্তব্য পর্যন্ত ধৈর্য অপেক্ষা করছেন, সবাইকে আগাম কৃতজ্ঞতা জানিয়ে আমি খুব প্রধান কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। এখানে ফয়েজ ভাই থাকলে ভালো হইতো, ওনার কাউন্টার দিয়ে শুরু করতে পারতাম। বাংলাদেশের বামপন্থার একটা ক্লাসিক্যাল সমস্যা হলো বামপন্থীরা অ্যান্টি ডেমোক্রেটিক। কেন অ্যান্টি ডেমোক্রেটিক এটা বলবো। আগে আমি একটা বই পড়তেছি, সেখানে বলা হচ্ছে the freedom is free speech include the freedom to choose what not to say. আমরা ফ্রিডম স্পিচের কথা বলি, কিন্তু ফ্রিডম স্পিচ অলওয়েজ রিকোয়ার করে what not to say. what not to say এই সেন্স দান নাই, তার জন্য ফ্রিডম স্পিচ না। এটা হলো ডেমোক্রেটিক রাইটস, এটা হলো ডেমোক্রেটিক। প্রোপাগান্ডা রাজনীতির অংশ, এর চেয়ে ভয়ঙ্কর প্রোপাগান্ডা হয় না। প্রোপাগান্ডা কোনোভাবে রাজনীতির অংশ নাই, এটা অপরাজনীতির অংশ। এবং ডেমোক্রেটিক পলিটিক্সে প্রোপাগান্ডার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আপনি ইউরোপ আমেরিকার দেশগুলোতে রাষ্ট্রপ্রধানরা যদি মিথ্যা কথা বলে, তার জন্য তাদের ইন্ডেক্স ডাউন করে দেওয়া হয়। এটা সিরিয়াস ইম্প্যাক্ট। রাষ্ট্রপ্রধানরা তারা যে কথাটা বলতেছে সেটার মধ্যে ইনফরমেশন গ্যাপ কোনটা জেনুইন মিথ্যা কথা, একটা প্রতিবেদন বের হয় প্রত্যেক বছর। তো বলে আপনি ডেমোক্রেটিক রাজনীতিতে হোয়াট নট টু সে, যেটা বলা যাবে না, এইটা রপ্ত করার আগে যদি আপনি ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, তার মানে আপনি আসলে গণতান্ত্রিক রাজনীতি বের করছেন। এখন আমাদের যে রাজনৈতিক দলগুলো প্রোপাগান্ডাকে রাজনৈতিক হাতিয়ার মনে করে, এটা কেন তারা করে? প্রথম কথা হলো, যারা প্রোপাগান্ডাকে রাজনৈতিক হাতিয়ার মনে করে তারা জনগণকে আন্ডারমাইন করে। যেমন ধরেন, আপনি প্রোপাগান্ডা করে একটা জিনিস অর্জন করেন ফর টাইম বিং, পরে যখন এই জিনিসটা মিথ্যা হয়ে, অনেকগুলো উদাহরণ দিব, তারেক ভাই বললো, এই যে তারপরে এর আগে আমরা বিবি সদার কাহিনী দেখছি, অনেকগুলো, কয়টা বলবো। এই যে তারা প্রত্যেক সপ্তাহে একটা নতুন করে হাইপ তৈরি করে, সপ্তাহ না ঘুরতেই সেটা মিথ্যা প্রমাণিত হয়, মানুষ বুঝতে পারে, তারপরে মাস না ঘুরতে আবার আরেকটা নিয়ে হাজির হয়, তারপরে না ঘুরতে আবার আরেকটা নিয়ে হাজির হয়। তারপরে এখানে তাদের স্ট্র্যাটেজি, এটা করার মধ্যে তারা প্রথমত জনগণকে আন্ডারমাইন করে, এবং তাদের কোনো পলিটিক্স নাই, এই জন্য এটা করে। তাদের একটাই পলিটিক্স, সেটা হলো বিএনপির ব্যাপারে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করে, যেটা 18 বছর ধরে হাসিনা কইরা সে আজকে দিল্লি নিবাসী হচ্ছে, সেই একই রাজনীতি তারা শুরু করছে। তারা, তুমি যদি বিএনপিকে রিয়েলি প্রতিপক্ষ মনে করো, তুই তো রাজনীতি গড়ে তুলো, এর চেয়ে বড় সংগঠন গড়ে তুলো, আন্দোলন গড়ে তুলো, ওদের মাঠে নেই, আসে সোশ্যাল মিডিয়া। তার মানে সে জনগণকে আন্ডারমাইন করে, এবং সেই যে মাস না ঘুরতে নতুন নতুন মিথ্যা নিয়ে হাজির হয়, এইটা সে ভুল করে হাজির হয়, বা তার একটা নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া সেল বা বট সেল এটা করে, নো, এইটাই তার রাজনীতি। কেন? এইটা আমরা সহজ উদাহরণ দিই, এর আগে বলছিলাম। ধরেন আপনার পরিবারে যদি একটা বেয়ানা ছেলে থাকে যে নেশাবানিতে মানে ধরেন আক্রান্ত বা ধরেন যে আসক্ত, তখন সে কিন্তু ব্ল্যাকমেল করে। এমনও হয় যে ফ্যামিলিতে মারধর করে, অনেক দুর্ঘটনাও ঘটে, এবং তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য তখন বাবা মা বা ভাই জানে যে ছেলেটা নেশা করবে টাকা নিয়ে, তো জাস্ট পরিবার রক্ষার জন্য হয়তো সে বাড়িতে ব্রিজটা ভেঙে ফেলবে, দিয়ে দেয় টাকা, জানা যে টাকা নিয়ে সে নেশা করবে, তাও দিয়ে দেয়। এরা এই রাজনীতিটা করতেছে, এরা একই মিথ্যা, একই প্রোপাগান্ডা করে পুরো এনভায়রনমেন্ট এমন ভাবে বিষাক্ত করে তুলতেছে, আপনি বলে যে সাইরা দিন গাইন্দা বাস ওরাতে তুলে যা তুই যা আর পারতেছ। এই বিকারগ্রস্ত নেশাগ্রস্ত সন্তানদেরকে ব্ল্যাকমেল করে একটা পরিবারকে বিনষ্ট করে, পরিবারের শান্তি নষ্ট করে, তারা ওইটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি আকারে নিচ্ছে। আপনি কত সহ্য করতে পারবেন? আপনি একসময় অধৈর্য হয়ে যা দিয়ে দেন। এইটাই ওদের প্র্যাকটিস, এইটাই ওদের রাজনীতি। এইটা বোঝার জন্য কোনো ভারী তন্ত্র কথার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এখন এইটাকে আপনি ঠিক করবেন কি? হ্যাঁ, রিহ্যাব সেন্টার, এটা কমন প্র্যাকটিস। ইন্টারনেট হাইজিন রক্ষা করার জন্য আমাদের একটা প্রোটেকশন ব্যবস্থা লাগবে। হ্যাঁ, হাইজিন তো রক্ষা করতে হবে। আর একটা আমরা তখন প্যারালাল সোসাইটিতে বাস করি, একটা হলো ডিজিটাল সোসাইটি, যেটা ভার্চুয়াল সোসাইটি, আর অ্যাকচুয়াল সোসাইটি। সো অ্যাকচুয়াল সোসাইটিতে যেহেতু তাদের কোনো রাজনীতি নাই, এই জন্য তারা ডিজিটাল সোসাইটি এটাই পাইছে, ভার্চুয়াল সোসাইটি পাইছে। ফলে এই ভার্চুয়াল সোসাইটিকে যদি আপনি ঠিক করতে না পারেন, অ্যাকচুয়াল সোসাইটি জীবনও আপনার ঠিক হবে না। এবং আমি 2 বছর ধরে বলতেছি যে জামাত ছাত্রদল মানবাধিকার রাখবে, 2 বছর ধরে বলতেছি। কেন রাখবে?
বিগত সোশ্যাল মিডিয়াতে তারা যেভাবে বিশ্ববিদ্যালয় করতেছে, যেভাবে ট্রিগারিং করতেছে, যেভাবে চরিত্র হরণ করতেছে, এবং বট বাহিনীর একজন সমর্থক ধরেন শিবিরের একজন কর্মী, সে যখন সোশ্যাল মিডিয়াতে থাকে সে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেও কোনো কিছু মনে করে, তার সব তার বিরুদ্ধে, সেই শক্তি শক্তিশালী, সমস্ত মতামত তার পক্ষে। এবং এই মতামতের জোয়ার দেখে সে মাঠে যায়, যখন সবচেয়ে বড় শক্তিশালী সংগঠন ছাত্রদের বিরুদ্ধে যখন সে নাই মারতে যায়, মাইকে আসে। রাজনীতি সবচেয়ে বড় কুফল হলো তারা মাঠে মাইকে আসছে। এটা আমার কোনো সমস্যা নেই, সকালবেলা ঘুম থেকে উঠে আমার নামে 10,000 ফটো কাটতে পারবো, এটা আমার কোনো সমস্যা নেই। আমি রিয়েল লাইফে মানুষের সাথে কানেক্টেড, মানুষ জানে। আমি প্রথম ভাবতাম যে ইজ্জত করে শেষ করে, পরে দেখি না, পরিস্থিতি আরো বাড়ে গেছে। আগে মাশাআল্লাহ ধরেন দামাদামি করতে, এখন দামাদামি লাগবে না। আগে মাজার করতে গেলে কিন্তু দামাদামি করতে যাচ্ছে, তো দামাদামি করে আর দামাদামি লাগবে, যা আসবে আমি না দেবো মনে করি সে এমন অবস্থা। একটা ক্ষতি করছে তারা, আমার ধরেন আমি একটা নেটওয়ার্ক মানুষ জনপ্রিয়তা দরকার, হ্যাঁ সেইটা তারা নিয়ে গেছে, আমি আমার রাস্তায় চলাফেরা করতে পারি, তো এইটা আমার দরকার নেই, আমি নিরিবিলি থাকা পছন্দ করি। অনেকে আছে আমরা, কিন্তু আমি বলতেছি যে এই আমাকে এটা তাদের করার কথা, কারণ দীর্ঘ সময় তাদের একসাথে আন্দোলনের সহকর্মী সহযোদ্ধা, এদেরকে আমি চিনি জানি, আমার ক্ষেত্রে তারা যেহেতু এটা করতে পারে তাদেরকে আর বিশ্বাস করা যায় না। তারা দেখেন রাজনীতির বেসিক সূত্র হইল শত্রু মিত্র বিভাজন, যে তার শত্রুকে মিত্রকে এটা বিভাজন করতে পারে না, চিনে না, তার রাজনীতি করার অধিকার নেই। সে যেটা করবে সে সবসময় আত্মঘাতী রাজনীতি করবে। যেমন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা, আওয়ামী লীগকে বারবার এম্পাওয়ার করা, এটা করছে কে? জামাতের একটা ঐতিহ্য হইলো আওয়ামী লীগকে ক্ষমতায় করা, এখন তারা এই রাজনীতি করে যাচ্ছে। এই যে গুপ্ত রাজনীতির কথা আমরা বলি, গুপ্ত নিয়ে অনেক আলাপ হয়েছে। গুপ্ত রাজনীতির সমস্যাটা কোথায়? একটা গুপ্ত রাজনীতি করতে পারেন আপনি এলাও, যদি আপনি গণতন্ত্রকে হারাম মনে করেন, আপনি যদি মনে করেন আপনি হিজবুত তাহরির করবেন, আল কায়দা করবেন, মাওয়িস্ট হবেন, নকশালবন্দি হবেন, আপনার জন্য গুপ্ত রাজনীতি বৈধ। কিন্তু কোনো গণতান্ত্রিক স্পেয়ারে গুপ্ত রাজনীতি চলবে না, চলতে পারে না। এবং গুপ্ত রাজনীতি একটা রেডিক্যাল ফেনোমেনন। এবং হাসিনার আমলে যেহেতু হাসির একটা ফ্যাসিস্ট ছিল, সেখানে আপনারা গুপ্ত রাজনীতি করছেন, এটা আমার মেনে নিতে অসুবিধা নেই, কিন্তু এখন তো আপনারা পরিষ্কার করতে হবে। আজকে যদি এটা পরিষ্কার করতেন তাহলে হয়তো ওসমান হাদিকে মরতে হতো। ওসমান হাদির হত্যাকারী যারা, তারা তো আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, তাহলে আপনি তো তাহলে বর্ণ করে নিছেন ইনকলাব সেন্টারের লোকজন। এবং ওসমান হাদি নিজে কি মনে করে বর্ণ করছে যে চাইতে হয়তো আমরা টেকনিক্যাল আপনার ছাত্রলীগ, এটা যে হাসিনার ছাত্রলীগ এটা তো বুঝে গেছি। হ্যাঁ, এটা হয়তো আসলে না টেকনিক্যাল ছাত্র, এটা কৌশলগত ছাত্র, হ্যাঁ কৌশলগত ছাত্র একটা দিছে কি করে তাইলে দেখেন, তাইলে আপনি নিজের এই গুপ্ত রাজনীতির কারণে আপনি আপনার ঘাতককে আপনার ঘরে জায়গায় করে দিচ্ছেন। তাহলে আপনি যদি আলাদা করতে পারতেন, বারবার যে দাবিটা জানানো হইল, ছাত্রদল থেকে বারবার বলা হইলো যে তারা গুপ্ত ছিল, হ্যাঁ তারা আপনাদের কৌশলগত ছাত্রলীগ ছিল, লিস্ট দিয়ে দেন আপনারা, কোনো তো সমস্যা নেই। এখন তো আওয়ামী লীগ নেই, এখন আপনারা প্রকাশ্যে রাজনীতি করবেন। এবং তারা এই যে ফলে গুপ্ততার সমস্যাটা বাংলাদেশে চলবে না। আপনি যদি গণতান্ত্রিক রাজনীতি চান, আপনি যদি বাংলাদেশের স্ট্যাবিলিটি চান, যেই দলই করেন, আপনি যেই মতেরই হন, আপনি ডান হন, বাম হন, ইসলামিস্ট হন, নাস্তিক হন, গুপ্ত রাজনীতির বিরুদ্ধে আপনাকে দাঁড়াইতে হবে। এইখানে কোনো ছাড় নেই, এইখানে সবাইকে একমত হইতে হবে। গুপ্ত রাজনীতি একমাত্র এটা চলতে পারে শুধুমাত্র রেডিক্যাল বিপ্লবী কর্মকাণ্ড, এটা নিষিদ্ধ জগতের রাজনীতি। এটা কোনো সুস্থ প্রকাশ্য জায়গায় গুপ্ত রাজনীতি চলবে। হ্যাঁ, হিজবুত তাহরির আছে আমরা জানি, কিন্তু প্রকাশ্যে নাই, গোপনে তারা রাজনীতি করে। তাদের মাঝে মাঝে আমরা তাদের পোস্টার দিই। আমরা বামপন্থী এক্সট্রিমিস্ট নানা গ্রুপের কথা শুনতাম, এখন আর কথা শোনা যায় না। এগুলো ছিল আমরা জানতাম, কিন্তু তাদেরকে আমরা কখনোই মেইন স্ট্রিম রাষ্ট্র সমাজ কাঠামোর জন্য ওইরকম একটা জরুরি পলিটিক্যাল ফোর্স মনে করতাম না। ফলে আপনারাও যদি ওইরকম রাজনীতি করতে চান তাহলে আপনারা সেই ফর্মে ফেরা চান, কিন্তু আপনারা একই সাথে সংসদে থাকবেন, আবার গুপ্ত রাজনীতির মডেলও চর্চা করবেন, এটা হয় না। এই জায়গা থেকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এমন গুপ্ত রাজনীতিটা এটা হলো তাদের মতাদর্শগত যে এটা বলবো কন্ট্রাডিকশন, এইটারই একটা বাইকটা, এটা কৌশল না। কারণ সে তো শিওর না যে শরিয়ার রাজনীতি করবে না গণতন্ত্র করবে, সকালে সে শরিয়া যাচ্ছে, বিকালে গণতন্ত্র যাচ্ছে। আপনার ধরেন ওয়াজ করতে যাচ্ছে সাতক্ষীরায়, সেখানে সে শরিয়া যাচ্ছে। মার্কেট ইউনিভার্সিটির সাথে মিটিং এর সময় সে গণতন্ত্র, ঠিক
তো তার মানে কি আমরা এই কন্ট্রাডিকশনের কারণে তার সংসদে থাকতে হচ্ছে, মুক্ত থাকতে হচ্ছে। ভারতের সাথে তার গোপন মিটিং করতে আর সবচেয়ে বড় ভারত বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে হাসিল করতে হয়। বলে এখানে আমরা এইটা পরিষ্কার থাকতে হবে যে বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি, শুধু আমরা জামাত শিবিরের গুপ্ত রাজনীতি না, কোন রকম কোনো গুপ্ত রাজনীতির জন্য আমরা বাংলাদেশে অ্যালাউ করব না। আমাদের স্ট্র্যাটেজি দরকার, মানুষের মানবিক মর্যাদাবোধ ফেরানো দরকার, এবং সমালোচনার স্বাধীনতা ফেরানোর জন্য গুপ্ত রাজনীতি এবং প্রপাগান্ডা দুইটা দূর করতে হবে। এবং প্রপাগান্ডার এই আরেকটা সমস্যা বলে শেষ করবো, সেটা হলো তারা যে প্রপাগান্ডা রাজনীতি বেছে নিচ্ছে, কেন বেছে নিচ্ছে? প্রথমে বললাম যে তাদের রাজনীতি নেই, এই কারণে বেছে নিচ্ছে। আরেকটা কারণে বেছে নিচ্ছে, সেটা হলো তারা যেটা করে সেটা হলো ন্যারেটিভ করে, যেটা আমি শুরু থেকে আলাপের আগে বলি, যেটা ন্যারেটিভ না ফ্যাক্টস। তারা দেখবে যে টকশোতে যায় যে আমাদের সাথে বেয়াদবি করে, মুখস্থ মিথ্যা কথা বলে, এবং মিথ্যা কথা এত কনফিডেন্টলি বলা যায়, এটা বাংলার জমিনে তাদের না দেখলে কেউ বিশ্বাস করে না। আত্মবিশ্বাসের সহিত মিথ্যা কথা বলা, হ্যাঁ, এটা যে কোনো সুস্থ লোক অসুস্থ হয়ে যাবে তাদের সাথে কথা বলতে। এটা অসম্ভব, অসম্ভব ভাই। এটা রোবট তারা কারো পক্ষে সম্ভব হয়, তাদের পক্ষে সম্ভব। অনর্গল মিথ্যা কথা বলে দিচ্ছে, এবং কাঁচা কাঁচা মিথ্যা কথা। মিথ্যা কথার মধ্যে একটা আর্ট আছে, হাসিনাও বলতো। হাসিনা মিথ্যা কথার মধ্যে আবেগ ছিল, দরদ ছিল, কান্না ছিল, সেটা অনেক পরে, সেটা যে করতো বুঝতে 17 বছর লাগছে। তারা কাঁচা কাঁচা মিথ্যা কথা। এই কাঁচা মিথ্যা কথাগুলোর কারণে অনেক সময় আমাদের মেলা ধরে রাখা যায়। সাহেবের কথা মনে থাকতে আমার চেয়ে অনেক ধৈর্যশীল, আমার ধৈর্যশীল, আমি আমার দেখতে মাঝে মাঝে আমি দম দিয়ে বলা যায় না। এটা কতক্ষণ সহ্য করে, এটা কেমন তারা করে, এবং তারা এই যে প্রপাগান্ডা করে, এই প্রপাগান্ডা রাজনীতির জন্য তারা ব্যবহার করে কি ভুয়া ফটোগ্রাফ বা কাটপিস ভিডিও ছাড়া, এটা হলো রেফারেন্স। এবার এই রেফারেন্স ধরে তারা ন্যারেটিভ তৈরি করে, এবং এই ন্যারেটিভটা দিয়ে তারা তাদের মূল কাজটাকে, ন্যারেটিভ দিয়ে তো রাজনীতি আসলে করছে একটা। আমি বারবার বললাম যে আমরা একটা পোস্ট ন্যারেটিভ যুগে চলে গেছি, কারণ এখানে হাসিনার যে ন্যারেটিভ পলিটিক্স এটা পরাজিত হয়েছে, এটা বিরুদ্ধে কোনো যেখানে ন্যারেটিভ পরাজিত প্রমাণিত, আর আবার সেই হাসিনার রাজনীতি, সেই ন্যারেটিভের রাজনীতি আবার ফেরত হচ্ছে। ফলে এই ন্যারেটিভের মূল উদ্দেশ্য হলো বিএনপির ব্যাপারে একটা পারসেপশন তৈরি করা। বিএনপিতে সব সাধু, সব সুফিরা রাজনীতি করে করতে হবে, আমরা কেউ করি। এখানে প্রচুর চোরবাট আছে, তাহলে 8,000 বহিষ্কার করবো কেন? আজকে তোমরা জানো কিন্তু এটা জিয়া রহমানের পার্টি, খালেদা জিয়ার পার্টি। এই পার্টিকে কোনো চাঁদাবাজ রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশের গণতন্ত্রের অনেক সমস্যা আছে, কিন্তু হারাধনের এই একটি ছিল। বিএনপি বাংলাদেশের লিবারাল ডেমোক্রেটিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এটা প্রতিনিধিত্ব রক্ষা করা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, এবং এই প্রপাগান্ডা রাজনীতি দূর করার মধ্য দিয়ে সমালোচনার পরিবেশ আগে তৈরি করতে হবে। সরকার সমালোচনা করতে করবে, সরকার সমালোচনা সুযোগ নাই, কারণ বিএনপি দোষ করলো ভোট কার্ড, গুণ করলো ভোট কার্ড, আলাদা তো করা যাচ্ছে না। আপনি যখন বিএনপি এই যে দেখেন, এই একটা লোককে যে জুতা মারলো না চলে, ওই লোককে আগে এক মহিলা ফুটে একটা লুঙ্গি দিলে আগে ভিডিও, পরে ভিডিওতে ঝগড়া করে তারা দুটো মারামারি করছে, একজন হাতে জুতা আরেকজন হাতে কোনায় বেটি বেটি, সেটা এক মারামারি করছে, সুন্দর দৃশ্য। কিন্তু নিউজটি বিএনপির নেতা দিতে একজন, তারপরে তারা আবার বিএনপি পপুলিজমের হাইট সহ্য করতে নামের লোক হয়েছে। তো এই যে আপনার ধরেন বিএনপির রাজনীতি তো অনেক সমস্যা আছে আমরা জানি, সেই সমস্যাটাকে কনস্ট্রাকটিভলি সমাধান করা যাচ্ছে না বিরোধী প্রপাগান্ডা। কারণ আপনি আইডেন্টিফাই করতে পারছেন না রিয়েল চাঁদাবাজটাকে, কাকে ফাঁসানোর জন্য এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আমরা প্রতিপক্ষ করতে পারি, দেখা যাবে ওই পদে 3 জন বাকি থাক, একজন চাঁদাবাজ বলে বহিষ্কার করে পরে দুলাভাইয়ের ঢুকেছে নেতা হিসেবে। সো এইরকম নানা রকম পরিবেশ আছে। ঢালাওভাবে এখানে সমালোচনার পরিবেশ ফেরানোর জন্য আগে এই প্রপাগান্ডা রাজনীতিকে একদম সামাজিকভাবে ডিগ্রেড করতে হবে, বয়কট করতে হবে। এইটার কোনো রকম কোনো স্পেস রাখা যাবে না। এবং যে সমস্ত আমাদের বামপন্থী বন্ধুরা, বুদ্ধিজীবীরা মনে করেন প্রপাগান্ডা রাজনীতির পার্ট, নো, সরি। অবাধ স্বাধীনতা শুধুমাত্র জঙ্গলে থাকে, কোনো মানুষের সমাজে অবাধ স্বাধীনতা থাকে না। স্বাধীনতা অলওয়েজ কামস উইথ রেসপন্সিবিলিটি। যে রেসপন্সিবল তার কোনো স্বাধীনতা নেই। এখানে সাহেব উদাহরণ দিচ্ছে গাড়ি চালকে, আপনি তাহলে তো বলতো যে আপনি ইয়াবা খান, মদ খান, গাঁজা খান, কোনো সমস্যা নেই, গাড়ি চালাইতে পারলে চালাইতে পারবেন। তো সমস্যা ছিল না, আপনি গাড়ি চালাইতে পারেন, বাচ্চা গাড়ি করেন, সমস্যা কি? নেশা করে চালানো যাবে না, আইন তো দণ্ডনীয় অপরাধ। তখন আপনার রেসপন্সিবল হতে হবে। আপনি যখন এই গাড়িটা চালাচ্ছেন, তাহলে আপনি যখন সিটিজেন, আপনি যখন নাগরিক, আমরা বলতেছি প্রধানমন্ত্রী তারিখ প্রমাণটা করে ধুয়ে ফেলেন, কিন্তু ব্যক্তি তারিখ প্রমাণটা অর্ডার করতে হবে।
ফুলের টুকা দেওয়া যাবে না। ব্যক্তি তারেক রহমান রওনা করে দেখেন রক্ষা করেছেন আপনি আমি কে? আপনি ব্যক্তি তারেক রহমান হিউম্যান বিং, তার উপর রক্ষা করে আমারটা হবে, অন্যটা হবে, মতভিন্নতা থাকবে। ফলে সে যে দায়িত্বে আছে, দায়িত্বে ঠিক মতো যদি সে পালন করতে না পারে তার সমালোচনা করেন আপনি, তার পলিসি সমালোচনা করেন। কেন তেলের লাইন সে নিয়ন্ত্রণ করতে পারলো না, কেন হামের এই অবস্থা এখন ইমপ্রুভ হচ্ছে না, এগুলো সমালোচনা করেন আপনি, অসুবিধা নেই, করতে হবে। এবং বিএনপির কাছে সে যে ইস্তেহারটা দিছে, যে প্রতিশ্রুতিগুলো দিছে, সেগুলো সে যদি বাস্তবায়ন না করে আমরা সিলাবের কথা কোনো ছাড়। কিন্তু ব্যক্তি তারেক রহমানের অনাকুল রক্ষা করতে হবে। তাকে 18 বছর ধরে যেভাবে ন্যায় পরিবেশের মধ্যে অসম্মানিত করা হচ্ছে, এটা অবসান হতে হবে। এটা অবসান না হলে এখানে ডেমোক্রেটিক লিডারশিপ ডেভেলপ হবে না। তারেক রহমান এখন বাংলাদেশে দেখেন, আমরা বলতেছি এতদিন আমরা রেজিমে ছিলাম, আমরা একটা ডক্ট্রিনের মধ্যে, ডক্ট্রিনের মধ্যে একটা নীতি আদর্শ আছে। কারণ এই নীতি আদর্শ সবাই ধারণ করে সেটা না। বিএনপি যেহেতু একটা মধ্যপন্থা মূল্যবোধ ভিত্তিক, বিভিন্ন মূল্যবোধের লোক এই রাজনীতিটা করে। এখানে একটা কোনো মূল্যবোধ, এখানে বামপন্থী আছে, ডানপন্থী আছে, আস্তিকপন্থী, নাস্তিকপন্থী, সব পন্থী লোকজন আছে। ফলে এটা ভ্যালু প্লুরালিটি, লম্বা আলোচনা এটা আজকে করবো না। তবে এই ক্ষেত্রে আমাদের এক নম্বর কাজ হলো একটা ডেমোক্রেটিক লিডারশিপকে যদি আমরা বিকশিত করতে হয়, তাহলে তারেক রহমানের অনাকুল সবাই আগে করতে হবে। কারণ তারেক রহমান তো আপনার আনুগত্য চায়, উনি আপনার এঙ্গেজমেন্ট চায়, দেশ গঠনের জন্য উনি আপনার সহযোগিতা চায়। উনি তো বলেন নাই আমার হুজুর হুজুর করে আসেন আমাদের পূজা করো, আমাকে মন্দিরের মতো আমাকে দেবতা না, নো, সে আমাদের কমরে দেশ গঠনের সহযোগিতা। এটা বড় দল হয়েছে, বড় দলের প্রধান হিসেবে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে, আনফরচুনেটলি, তাই না? দুঃখের ব্যাপার, আমি মানতে পারতেছি না। তো কিছু করার নেই, কিন্তু তাই বলে আপনাকে অসম্মানিত করবেন কোনো সুযোগ নেই। এইটা যদি আপনারা বন্ধ না করেন, তাহলে ডেফিনেটলি তারেক রহমানের প্রতি মানুষের আবেগ আছে, ইমোশন আছে, মানুষ তাকে অন্ধের মতো ভালোবাসে, মূল্য আছে। তারা যদি তখন আপনি যে আপনি যখন বটের আলো আলোকিত হয়ে মারতে যাবেন, পরে কাউন্টার যদি আপনি মাইক খেয়ে যান, আমরা বড় দুঃখে প্রকাশ করতে পারি। সুশীল তাতে করে কিন্তু আইসা তখন অনেকে বলবে যে কষ্ট।